যে সঠিক তথ্যটা আপনারা মানুষের মাধ্যমে তুলে ধরেন। আমি মনে করি যে সত্য জিনিসটা সামনে আসুক এবং যে মানুষের যে বিশ্বাস আপনাদের প্রতি, সাংবাদিকদের প্রতি, সেই বিশ্বাস যেন বজায় থাকে। এবং এই সকল সাংবাদিক বন্ধুদের আমি সকলকে আর একবার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার সাংবাদিক সম্পর্কে এখানে শেষ করেছি। অনেক সহ্য করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু দেখলাম যে আর সেই সীমা পেরিয়ে গেছে। তার জন্য আজকে সেই দুর্নীতির যে ইন্টার পেপারসটা আজকে আমি এখানে আপনাদের কাছে আমি দেব। এটা হচ্ছে ব্যাংকেরই আপনাদের হাতে আমরা পুরো দিয়ে না, প্রথম থেকে তারা ছোট ছিল, তার বাবা এইগুলো বেশি করতো। মঞ্জুর কৃষ্ণ ঠাকুর, তার 2 ছেলে, এবং পরবর্তীকালে করতে 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 তার বাবা অনেকটা মিনিস্টার হওয়ার পরে, তার বাবা মিনিস্টার যখন হয় আমার সামনেই হয়েছিল। আমি তখন আমার শাশুড়ি 2014 সালে তখন আমি সামনে, তখন আমি প্রতিবাদটা প্রথম করি এবং সেখানে দাঁড়িয়ে তার 2 ছেলে, একজন নয় দুজনই পরপর, সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, দুজনই একের পর এক অত্যাচার। মানে সে ভাষায় আমি বলতে পারবো না যে কী ধরনের ভাষা তারা ইউজ করে। আমার পক্ষে সেটা, আমি একটা সভ্য জগতের মানুষই আমি সেটা বলতে পারবো না যে কী ধরনের ভাষা তারা মুখ দিয়ে ব্যবহার করে। তাহলে একদম লোকসভা ভোট যখন দুয়ারে কথা নাড়ছে তার আগেই আপনি আগে করলেন না। শুনুন, আমরা কপিল কৃষ্ণ ঠাকুরের প্রতি যে আমার শ্বশুরমশাই মারা যায় 1990 সালে, তারপরে ওই বাড়িতে ওরা আসে, ভক্তরা তাদের নিয়ে আসে। তার আগে ওই বাড়িতে ওরা ছিল না। তো সেখান থেকে অত্যাচার হওয়ার পরে থানায় কিন্তু বারবার করে কমপ্লেন আছে। সেই তখন আমরা কমপ্লেন করেছি, বিভিন্ন সময় বাড়িতে আমরা মিডিয়াও করিনি যে তা নয়, এবং বহু প্রতিবাদ আমরা করেছি। 2014 সালে যখন আমার শাশুড়ি বড় মা বিনাপানিকে যখন কোনো ভক্তরা নিয়ে যায় একটু খেতে, তখন তার সাইকেলটা তাকে ফেলে দেয়, তখনও কিন্তু থানায় ডায়েরি করা হয়েছে, সে সময়ও মিডিয়া হয়েছে, এবং তার প্রতিবাদটা প্রথম আমিই করি। কেননা এর আগে আমি মহারাষ্ট্রে বেশি থাকতাম, বছরে একবার আসতাম আমার বাচ্চাদের ওখানে পড়াশোনা করানোর জন্য। আমি মহারাষ্ট্রেই প্রায় বছরের আমার 9 মাস ওখানে আমি থাকতাম। এবং এই যে প্রতিবাদটা, তার প্রতি যে অত্যাচার, যে আমার স্বামী কপিল কৃষ্ণের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদটা 2014 থেকেই আমি টানাভাবে আমি করে যাচ্ছি। আর তার আগে যেটা হয়েছে, থানা, পুলিশ, বিভিন্ন লোকের ভক্তের বাড়িতে, বিভিন্ন সামাজিক যারা কাজ করে তাদের বাড়িতে আপনি যাবেন, ঠাকুরনগরে আপনি যার কাছে শুনবেন যে কপিল কৃষ্ণ ঠাকুরের উপর কী অত্যাচার হয়েছে, আপনি সেখানে গেলে আপনি পাবেন সব কিছু। একজন একজন করে বলেন 100 বার। শান্তনু ঠাকুরকে আপনারা সাংবাদিকতি আপনারা বলেন, আজকে আপনারা কাউকে ওর কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনি রিটায়ারমেন্টের কাগজটা দেখেন, আপনি আমার কাছে আসুন, আমি তো দিয়ে দিলাম আপনাদের কাছে। তার কাছে বলুন যে আপনি যে সংগঠনের আজকে সাংবাদিকতি, আপনি তার কাগজটা দেখান। যে সংগঠনে একই রেজিস্ট্রেশন নাম্বারে কী করে দুটো হয় সম্ভব? তাহলে শান্তনু ঠাকুরের তারই সাংবাদিকতি, তাকে সরাসরি করবো না, যে সরাসরিতে যুক্ত আমি তাকে ছাড়া কাকে করবো? আপনি ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন, ডিজির কাছে অভিযোগ করেছেন, শুরু কি হয়েছে? অবশ্যই ব্যাংকের থেকে স্টেটমেন্ট তারা নিয়ে এসছে, তারা ব্যাংকে গেছিল, সেখানে চিঠি করেছে, থানার থেকে, গাইঘাটা থানা থেকে চিঠি করেছে ব্যাংকে। তাহলে আপনি ইডি বা সিবিআই চাইছেন কেন? কেন চাইবো না? তার কারণ হচ্ছে আমার যে আজকে আমার যে কমিটি, আমার যে অল ইন্ডিয়া মতমহর যে সোসাইটি, আমার যে কমিটি, সেই কমিটিতে যদি আজকে সেখানে দুর্নীতিভাবে টাকা ঢুকায়, আমি কিছু জানি না, তেমন তো কেন চাইবো না? তাহলে আমি এই টাকাটা কোথার থেকে এসছে, কীভাবে এসছে, সেটা আমার জানার অধিকার আছে, আমার সংগঠনের জানার অধিকার আছে। আপনি দলনেত্রীকে জানিয়েছেন বিষয়টি? আপনি তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুনুন, এটা অল ইন্ডিয়া মতমহাসংঘের টোটাল ধর্মীয় সংগঠনের, এবং আমি প্রথম অফিসিয়ালিভাবে তাদের সঙ্গে আমার কথা অনেকটা হয়েছে, এবং আজকে প্রেস মিট করার জন্য
চিন্তা ভাবনাও অফিস থেকে আমাদেরকে। বলছি মূলত লোকসভা ভোটের কথা মাথায় রেখে কি এটা অভিযোগ করছেন? দেখুন না, লোকসভা ভোটের আগে করার আমার কোনো মানে নেই। লোকসভা মানুষ যাকে ভোট দেবে, কর্ম দেখে ভোট দেয়, তার চরিত্র দেখে অনেকটা ভোট দেয়। 5 বছরে যে কাজ করে তাকে অ্যানাউন্সমেন্ট করেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই যে ঠাকুরবাড়ি থেকে আবার সে টিকিট পেয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু মানুষ কাকে চয়েস করবে, জনগণ যাকে চয়েস করবে সে ভোটে জিতবে, এর সঙ্গে তো আমাদের কোনো নেই। মিনিস্টার মানব যাদের কোম্পানিকে লিজ দিয়ে যে টাকা পেয়েছে, আমার মনে হয় এই টাকাটা ওখানে রেখেছে। এটা একটা তদন্ত হওয়া উচিত। এটা আমার অনুরোধ ভারতের প্রধানমন্ত্রীর কাছে। এবং আপনারা জানেন যে আমি এখানে বসে আজকে সাংবাদিকতা করছি, আমি বাড়ি গেলে আমার কি আছে জানি না। এখনও ধমকাচ্ছে, এখন আমার বাড়ির থেকে ফোন আসছে যে যারা ভক্তরা এসছে তাদের বলছে এখান থেকে বেরিয়ে যাও, না তো মার খাবে। সন্তান ঠাকুর বাইরে আছে। এবং আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুর মারা যাওয়ার পরে যে অত্যাচার, যে অমানসিক, আমি একজন নারী হিসেবে যে অত্যাচার করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার এখনও অনেক শুনতে, এখনও প্রতি মুহূর্তে শুনতে হয় যে আমাকে মার্ডার করে দেবে, আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে। আমি জানি না আজকে সাংবাদিক সম্মেলন করার পরে বাড়ি যাওয়ার পরে আমার কী পরিস্থিতি হতে পারে, সেটা হয়তো আমার বাচ্চাদের উপরও তার অ্যাটাক হতে পারে। কিন্তু বাস্তব যে সত্য কথাটা সেটা আমি তুলে ধরতে চাই। এবং আমার যে স্বামী স্বর্গীয় কপিল কৃষ্ণ ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুরের 1990 সালের থেকে এই অত্যাচার সহ্য করতে হচ্ছে, করতে করতে আজকে তাকে লাস্ট অবধি রাজনীতিবিদ এসে তার মৃত্যুবরণ করতে হবে। এবং তার মারা যাওয়ার পরে আমাকে মানে পাকথ্য যন্ত্রণা, এবং বাড়ির উপরে, আমি সেই দিন বাড়িতে ছিলাম, আমার শাশুড়ি ছিল, প্রায় 200 ছেলেদের নিয়ে এসে মদ খাইয়ে তাদের আমার উপরে বলছে রেপ করবে, বাড়ি থেকে টেনে বের করে। আমার মেজো মেয়ে চন্দ্ররেখা ঠাকুর, সে আমাকে মোবাইলে শোনাচ্ছে, বলছে মা দেখো কি বলছে। রাত 2:30টার সময় আমার মেয়ে তখন ওখান থেকে পালিয়ে অন্য বাড়িতে বেরিয়ে যায়। এবং আমি 2 গাড়ি পুলিশ নিয়ে ওই দিন বাড়িতে ঢুকেছিলাম। এবং যখন ও ভোটে যেতে, যেদিনকে ভোটের রেজাল্ট পাওয়ার পরে আমার বাড়ি রাত্রে প্রায় 2 থেকে 300 যে বোমবাজিগুলো হয়, সেটা আমার শাশুড়ি যেখানে ঘরে বাস করে, আমি ওই ঘরটায় বাস করি, তার বারান্দার ভিতরে, চালের উপরে এবং আমার বাড়ির ভিতরে সাইড দিয়ে সেখানে এত সে বোমাবাজি, মানে আমি টিকতে পারছিলাম না। আমাকে কয়েকজন ঠাকুরের ভক্তরা ছিল, তখন বললো মা তোমাকে চলো, আমরা এখানে রাখবো না, যে কোনো মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারে। আমি বললাম আমি কাপুরুষ নই, আমি বাড়ি থেকে বেরোবো না। তার কারণ হচ্ছে আজকে যদি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, ও কালকে আমার প্রতি আরও অত্যাচার করবে। এই অমানসিক অত্যাচার একের পর এক করে যাচ্ছে। আমরা চাই যে এটা প্রকাশ্যে সামনে আসুক, এবং যে ও অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য আজকে আমার প্রেস মিডিয়া, যে আমার অল ইন্ডিয়া মতমহার সঙ্গে যে দুর্নীতি করে টাকা ঢুকিয়েছে, তার জন্য আজকে আমার এই আপনাদের সামনে আসা। আমি আশা করব যে সত্যটা আপনারা তুলে ধরবেন। এবং আমি এই ফাইলটা দেওয়া, তো ওখান থেকে কাগজ পাচ্ছি না। তার কারণ হচ্ছে কৃষ্ণনগরে আসলে সেখানে সিএনএ প্রচুর, আমাদের কিছু ঠাকুরের ভক্তরা ওখানে টাকা নিষেধ নিয়ে গেল, যেতে হয়তো আমাদের যেখানে শান্তনুনগর বলেছে সিএ হবে, অমিত শাহ বলে গেল সিএ হবে, শুভেন্দু অধিকারী বলছে সিএ হবে, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ একেবারে খুলুক, কোনো কথাই বলেনি। এবং ওখানে বিভিন্ন ধর্মের ঠাকুরের নাম নিল, কিন্তু আমার হরিগুরুচাঁদের নাম নিল না। তাতে মতুয়ারা ক্ষিপ্ত, আমাকে অনেকে এসে বললো যে প্রধানমন্ত্রীর কাছে আশ্বাস করেছিলাম, কিন্তু কোনো কিছুই আমরা পাইনি। এবং তারা আবার বলছে ভিতরে নাকি বলে গেছে, বাইরে একরকম ভিতরে একরকম, তো বিজেপি করে, আমরা জানি না এগুলো। আপনার সমর্থন কোন দিকে থাকবে? শুনুন, আমাদের প্রথম থেকে যে কথা ছিল, আমার শাশুড়ি বীণাপাণি ঠাকুর সকলের বড় মা, এবং আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুর, যে লড়াই 2004 সাল থেকে তারা লড়াই করছে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে, কোনো শর্ত থাকবে না, কোনো ডকুমেন্টস তারা দিতে পারবে না। যদি এটা তারা না করে তাহলে সেখানে থাকবে। যদি মনে করা হয় যে কোনো শর্ত বেঁধে দিয়েছে, তাহলে সেখানে আন্দোলনে আমরা নামব। কোনো শর্ত, আমরা ভূমিপুত্র, আমরা কেন ডকুমেন্টস দেখাতে চাই? তার কারণ হচ্ছে, আমি তো বলছি আপনারা ডিএনএ টেস্ট করান, বা ভারতের প্রধানমন্ত্রী আপনি আইন করুন যে কারা বাইরে থেকে এসছে, কারা এই ভারতবর্ষের নাগরিক, আদিবাসী আর আমরা এসসি এসটি, তাহলে আমাদের ডিএনএ টেস্ট হোক। আমরা বিদেশ থেকে এসেছি না, আমরা ভারতের ভূমিপুত্র, তাহলে ভূমিপুত্রের জন্য কেন আজকে আমাদের আজকে বেনাগরিক করতে হবে? আপনি বলুন তো,
আধার কার্ডটার আজকে কি অবস্থা করেছে। আধার কার্ডটা নিয়ে যে আজকে হ্যারাসমেন্টটা করলো, তারা বলছে আমাকে কালকে সকালবেলায় ফোন আসলো উত্তরপ্রদেশ থেকে, আমার যে প্রেসিডেন্ট ওখানে প্রশান্ত বললো যে মা বহু লোকের সংশোধন হয়নি। আমি বললাম রাস্তায় নামো, তাদের যাদের এসছেন সংশোধন হয়নি তাদের কার্ডটা নিয়ে যে চিঠিটা, সেই চিঠিটা নিয়ে রাস্তায় ডাঙ্গা রিসেন্ট নেবে রাস্তায় নামো। এটা ভোটের আগে করা মানেই আবার এখন সংশোধন করা মানেই হচ্ছে তারা বলছে যখনই আবার এটা ভোটে ওরা সরকার গঠন করবে তখন সব থেকে প্রথম হচ্ছে এই লোকগুলো টাকা করবে। ABC এর মানেটা কি? A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি চিঠিতে লেখা আছে। এর মানেটা তো তারা খুলে বলছে না যে এটার মানেটা কি। তাহলে আজকে আপনারা যখন প্রথম বলে আধার কার্ডটা লিঙ্কিং করার সবার সঙ্গে আপনি করালেন, তখন আপনি কিছু বললেন না, কিন্তু যখনই আধার কার্ড লিঙ্কিং হয়ে গেলো আপনি পট করে চিঠি পাঠিয়ে দিলেন। এবার তার ব্যাংকে টাকা উঠাতে পারছে না, তার কেউ পরীক্ষা দিতে পারছে না আধার কার্ড বন্ধ করার জন্য। কত কমপ্লেন আমাদের কাছে আসছে। আজকে আমরা কোন দেশে বাস করছি? আমরা ভারতীয় নাগরিক হয়ে আমরা ভারতের নাগরিক নয়, আমাদের আজকে গোলামে পরিণত করার চেষ্টা করছি। আমি তো মনে করি যে এক ক্লাস লোকে যারা ৭১-এর পরে এসে তাদের ডকুমেন্টস পুরো কেড়ে নিয়ে তাদের গোলামে পরিণত করবে, তারা এই দেশে থাকবে, যেটা আসামের মতো হয়েছে সেই একই কাজ করবে। আর এটাকে নিয়ে আমরা প্রতিবাদে আগেও নেমেছি, এখনও নামছি, আগামীতেও নামবো। পাস করবে সব মুখে মুখে বললে তো হবে না যে লোকসভায় পাস, আগে স্ট্যান্ডিং কমিটিতে পাস হয়, লোকসভায় বিল আসে, লোকসভায় পাস হয়, রাজ্যসভায় পাস হয়, রাষ্ট্রপতি সিগনেচার করে আইনে পরিণত হয়। তাহলে মুখে মুখে বলে তো হবে না, এটা মুখ দিয়ে একটা বলে গেল হবে হবে, এটা তো হবে না, আইন করে সেটা করতে হবে। যে তারাই যে ডেট করেছে 2014 সালের 31শে ডিসেম্বর, তাহলে সেই ডেটটাই ওরা ধরুক যে যারা এই দেশে এসেছে তারা এই দেশের নাগরিক, লোকসভায় পাস করুক, রাজ্যসভায় পাস করুক, রাষ্ট্রপতি সিগনেচার করুক যে এই দেশের নাগরিক। তাহলে এত আবার ডকুমেন্টস, হাজার হাজার লোকের ডকুমেন্টস কেন দিতে হবে আমাদের? তারা যদি আমাদের সদিচ্ছা থেকে ভালো থাকে, 2019-এর থেকে আজ পর্যন্ত তারা দিতে পারতো না। মতদের যদি এতই ভালোবাসে তাহলে এটা দিতে পারতো না, কেন দেয়নি? আবার ভোটের সময় আবার ভোট এসছে, এখন ভোটের জন্য আবার তাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আবার ভোটের যে ভোট আমাদের দাও তোমাদের আবার করবো, আবার করবে না। এটাই তাদের নীতি। আমি তো মনে করি যে এটা বিজেপির এটা নীতি। আর বিজেপি মানেই তো RSS, আর RSS মানে হচ্ছে কঠোর হিন্দুবাদী, যারা আমাদের কোনোদিন কোলে টেনে নেয়নি, যারা জাতপাত চায়, হিন্দু মুসলমানের রাইট বদলাতে চায়, তাদের ভিতরে এটাই তো নীতি। আর এই নীতিতে বসবাস করে হিন্দু রাষ্ট্র। আমরা কি মুসলমান রাষ্ট্রে বাস করছি? ভারতবর্ষে আমরা বাস করি, এটা কি মুসলমান রাষ্ট্র? আমি তো এটাই বুঝছি না যে তারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে, হিন্দু রাষ্ট্র সেটা। তাহলে সেই সময় যদি কত আইন এটা তো মুসলমানের একদিকটা দিয়ে হিন্দুদের একদিকে রেখে দিতে পারতো, কেন করেনি তখন? এত বছর পরে কেন আজকে 70, 71, 75 বছর পরে এসে আমাদের কেন আজকে এই যন্ত্রণা সহ্য করতে হবে? আর যখন ভারতবর্ষে ভাগ হয়েছিল আমাদের পূর্বপুরুষ, তাদের কাছে কি শুনেছিল একবার যে আপনারা দেশভাগ চান? আপনারা কি চান এই ভিটে মাটি, পিতৃ ভিটে মাটি ছেড়ে আপনারা উদ্বাস্ত হয়ে যেতে চান? তাহলে আজকে কেন, আজকে সেই সময় যে চুক্তি ছিল লিয়াকাত আর হচ্ছে যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সেই চুক্তি কেন আজকে পাল্টে যাচ্ছে? সেই চুক্তিতে ছিল যে যারা এই 3টে দেশ থেকে আসে তারা নাগরিকত্ব দিতে, কেন পাল্টে গেল? 2003 সালে জন্মসূত্রে নাগরিক হয়, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তার মানে বংশানুক্রমে আমরা কোনো আর নাগরিক পাবো না, আমাদের ছেলেমেয়েরা পাবে না, নাতিপুতিরা পাবে না, কেউ পাবে না। যেটা অলরেডি নাগরিক হয়, সারা পৃথিবীর আইনই আছে, সেটাও বিজেপি তখন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ছিল, 2003 সালে সেটা ক্যান্সেল করলো। এবং ভারতবর্ষে একটাই ধর্মীয় সংগঠন যেটা অল ইন্ডিয়া মতো মহাসংঘ বড়মান নেতৃত্বে কপিলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে 2004 সালে ঠাকুর বাড়িতে অন্বেষণের প্রথম বসে। এবং ভারতের প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং ছিল পরে ক্ষমতায় এসে, এবং সেখানে রামদাস আটালে উনি মিনিস্টার, উনি এসে আশ্বাস দিয়েছিল যে আপনারা অন্বেষণ ভাঙুন, আমরা এটাকে আইনে পরিণত করবো, কিন্তু তারাও সেটা করতে পারেননি। আবার 2014-তে ক্ষমতায় এসে তখন আবার শুরু হলো যুদ্ধ দেখানো। তো এই যে আমাদের নিয়ে হ্যারাসমেন্ট, আমাদের নিয়ে মতদের নিয়ে এই যে খেলা চলছে, জানি না কতদিন আবার চলবে। আমরা চাই এর থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা চাই যে এই দেশের, আমার মা বাবা অখণ্ড ভারত ছিল, তারা এই আমাদের পূর্বপুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছে, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের সন্তানরা ওই দেশে জন্মগ্রহণ করেছে। এর বাইরে কেউ কোনো কিছু করলে আমরা হাজার হাজার রক্তবর্ণ আমরা বইয়ে দেবো। কত রক্ত চাই আমরা দেবো, রক্ত দিতে। সকলকে সাংবাদিক যে বন্ধুরা তাদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এবং সাংবাদিক যে বন্ধুরা, আপনারা জানেন যে ভারতের সংবিধানের 4র্থ স্তম্ভ হলো সংবাদপত্র। তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি একটা বিরাট দুর্নীতির কথা ফাঁস করার জন্য। অল ইন্ডিয়া মতো মহাসংঘের
সংঘাধিপতি হিসেবে যে তার সোসাইটি রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স যে ফাইল, সেটা আমি প্রতি বছরে সেটা জমা করি। এবং এর আগে আমার শ্বশুরমশাই শ্রী প্রমথরঞ্জন ঠাকুর রিটার্ন ফাইল উনি করত। পরবর্তীকালে আমার স্বামী স্বর্গীয় কপিল কৃষ্ণ ঠাকুর সে করতো। তার পরবর্তীকালে দায়িত্ব যখন আমার কাছে এসছে, সেখান থেকে এই কাজ আমি প্রতিনিয়ত রিটার্ন ফাইলটা করে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে এটা, অনেক সাংবাদিক বন্ধুরা তদন্ত না করে শান্তনু ঠাকুরকে সংঘাধিপতি হিসেবে তাকে সামনে প্রজেক্ট করা। শান্তনু ঠাকুরের আজও অবধি কোনো সোসাইটি অল ইন্ডিয়া মতো মহাসংঘের রিটার্ন ফাইল আজ পর্যন্ত করেনি, আগেও কোনোদিন ছিল না, এখনও নেই। তাই আপনাদের কাছে আমি বলবো যে সাংবাদিক বন্ধুরা, আপনারা সঠিক তদন্ত করে আপনারা মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আর এরপরে আসি যে দুর্নীতির জন্য আজকে আমি আপনাদের কাছে এসেছি। অল ইন্ডিয়া মতো মহাসংঘের নামে যে রেজিস্ট্রেশন নাম্বার আমার, সেই মতো মহাসংঘে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেখানে 1,44,94,500 টাকা সেখানে জমা করেছে। এবং আপনাদের কাছে আমি রিটার্ন ফাইলের রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের আমি সংবাদের পরে আপনাদের সকলকে পৌঁছে দেব। এবং আমি ভারতের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তার কাছে আমার অনুরোধ থাকবে যে তারই বিজেপির মিনিস্টার, আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত করে যেন সেটাকে সঠিক যে জিনিস আজকে মানুষের কাছে যেন তুলে ধরে। এটাই আমার আবেদন। ভারতের প্রধানমন্ত্রী যদি ওনার সততা থাকে, উনি সততার প্রতীক যদি হয়, তাহলে এই তদন্তটা করবে। এবং যদি এটা না করে, আমি রাজ্য সরকার, আমাদের ডিজির কাছে আমি কমপ্লেন করেছি। গাইঘাটা আমার নিজের বাড়ি, সেখানে আমি কমপ্লেন করেছি থানায়। যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি এটাকে তদন্ত না করে, তাহলে আমি মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হব। ও সেইখানে দাঁড়িয়ে যে আরও দুর্নীতির কথা, এটা গেল একটা পার্ট। শান্তনু ঠাকুরের যে স্ত্রী সোমা ঠাকুর, তার কি ইনকাম আমি জানি না। তার কারণ হচ্ছে তার নামে মাতৃসেনা নামে সংগঠন করে প্রচুর জমি কিনেছে ঠাকুর বাড়ির পাশে, এবং সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করেছে। যেখানে বলছে পুকুর ভরাট করা যাবে না পুকুর, সেখানে তাদেরই আজকে মিনিস্টার সেখানে আজকে সেই পুকুর ভরাট করেছে। এবং আপনারা দেখবেন যে যেদিনকে থেকে ও প্রধানমন্ত্রী, মানে যেদিনকে থেকে ও এমপি হয়েছে 2019-এ, সেই দিনকে থেকে ঠাকুর বাড়িতে অগণিতভাবে বিল্ডিং তৈরি হচ্ছে। এবং দোতলা, তিনতলা যে বিল্ডিংগুলো হচ্ছে, জানি না কোথা থেকে টাকা আসছে, তার ইনকাম সোর্স কি। এবং তার সঙ্গে তার যে আত্মীয় স্বজন, তার শ্বশুরবাড়ির দিক দিয়েও প্রচুর তাদের নামে বেআইনিভাবে তাদের জমি জমা তারা কিনছে। এটা তদন্ত হোক, আমি সেটাকে নিয়ে। এবং আমি মনে করি যে এই যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের নামে যে টাকাটা, এই টাকাটা, তার কারণ হচ্ছে এই টাকাটা কিন্তু তার ইনকাম একমাত্র আপনারা সকলেই জানেন যে তার রিটার্ন ফাইলে যখন 2019-এ যখন নমিনেশন ফাইল করেছে, তার কত টাকা ছিল, তার কি সম্পত্তি ছিল, সেটা আপনারা সকলে জানেন। এবং সেই টাকা থেকে 1,44,94,500 টাকা, এই টাকাটা কোথার থেকে আসলো? আমার মনে হয় যে এমসে বিভিন্ন লোকের চাকরি দেওয়ার জন্য সেই টাকা তোলাবাজি করে, এবং যে কার্যকর্তাদের সাথে নিয়ে